হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি কোথায় পাবো তারের পরবর্তী অংশ পড়ে শোনাবার জন্য চলে এসেছি। আগের অংশে আমরা দেখলাম গাজী মাহাতোর জীবনের কথা বলছে। আমরা জানতে পারি মাহাতোর 3টি বিয়ে এবং দ্বিতীয় বউয়ের কোনো খোঁজ খবর নেই, সে নাকি নিজেই হারিয়ে গিয়েছে, এরকমটা গাজীরই বক্তব্য। কিন্তু শুনি সে ব্যাপারে আরও কিছু আলোর দিশা পাওয়া যায় কিনা। শুনতে থাকুন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমার চোখে ভাসে মাহাতোর মুখখানি। গাজীর মন তো তার নয়। তার যে মূর্তিখানি দেখলাম তা তো সে সব কিছু ধুলার মতো উড়িয়ে দিয়েছে তা মনে হয় না। তার ওই লাল চোখে কি আগুন জ্বলেনি? না জিজ্ঞেস করে পারি না, মাহাতো কিছু করেনি? বউয়ের খোঁজ খবর করেনি? গাজী মুখ না তুলেই জবাব দেয়, খোঁজ খবর আর কি করবে বাবু, অজানা তো কিছু না। তবে মাহাতোর রক্ত তো চাচার শরীরই। খবর পেয়েছিল বউ নসরতের সঙ্গে মোল্লাখালির দিকে গেছে। চাচা মোল্লাখালি দৌড়িছিল বউ ফিরিয়ে আনবার জন্যই না দুইখানি মুন্ডুর জন্যই। সেখানে যেই শুনলে নসরত বউ নিয়ে জঙ্গলে চলে গেছে। চাচাও নাকি জঙ্গলে গেছিল, 1 মাস ঘরে ফিরে নাই। চোখে দেখি নাই, শুনেছি হাতে একখানি ভল্লা নিয়ে চাচাকে নাকি সেই পাখিডালা থেকে রাইমঙ্গল তক সবাই ঘুরতি দেখিছে। আমার চোখের সামনে আবার মাহাতো ভাসে। কিছু না হোক 12 বছর আগের মাহাতো হবে যে ভল্লা নিয়ে সুন্দরবনের জঙ্গলে জঙ্গলে বউ আর তার সঙ্গীকে খুঁজে ফিরেছিল। সেই মূর্তিকে দেখতে পাই যেন, কুচকুচে কালো এক ভয়ঙ্কর মূর্তি, যার আহার নিদ্রা তল, প্রতিশোধের আগুন জলে চোখে, হাতে ভল্লা, পরনে একখানি লজ্জা নিবারণের কানি। জিজ্ঞেস করি তারপর? গাজী বলে, তারপর আর কি বাবু, চাচা ঘরে ফিরিয়ে এলো, তাদের দেখা পায় নাই। তয় মজা কি জানেন বাবু, বছর না ঘুরতি নসরত বান্দর ফিরিয়ে এলো। তখন লড়াইয়ের সময় আকাল, নসরতের যা একটুখানি জমি সবই তো ভোলাখালিতে, এসি পড়লো একেবারে মাহাতো চাচার গোড়ে। জিজ্ঞেস করি, সেই বউ আসে নাই? চাচাও তো সেই কথাই পুছ করেছিল, সে কই? নসরত বলিছিল বউ তাকে ছেড়ে গেছে। আমি অবাক হয়ে পুছ করি, ছেড়ে গেছে? হ্যাঁ বাবু, সেটা মিছা না। নসরত তো তার সব ছিল না, নসরত ধরা তার স্বভাব ছিল যে। আবার এক নসরত ধরি সে চলে গেছে, আর এই বান্দর ফিরে এসেছে, যাবে কমনে। নিজের চাষবাস বিবি ছাওয়াল সব ফেলি গেছে না। আর ভোলাখালিতে থাকতে হলি মাহাতো চাচার গোড়ে না পড়লি কি থাকা যায়? মাহাতো কি করলে? এইবার গাজী মুখ তলে বলে, খুন করে নাই বাবু, নিজের বউকে তো সে জানতো। সব কথা শুনি টুনি খালি বলেছিল, যা নিজের চাষবাস দেখ গা। তা সেই বান্দরের হাল আজ দেখেন। সেই বান্দর মানে নসরত। এই বান্দর বিশেষণের মধ্যে একটু সুর ছিল, যে সুরের মধ্যে রাগ বিদ্বেষ ছিল না, করুণা ছিল। জিজ্ঞেস করি, কি হলো, কি হাল? গাজী বলে, কর্ম বলি একটা কথা আছে বাবু, ভালো মন্দ জানি না, যেমন কাম তেমন ফল তোমাকে পাতি হবে। সেই যে 1 বছর নসরত সব ছেড়ে গেল, তার ফল হলো হাওলাত কর্জা জেরবার জমি জমা বেবাক বেহাত। এখন দেখেন গে, মাহাতো চাচার মুনিশের কাম করে সে, বিবিটাকেও মাটি নামতি হইছে, তাও সেই চাচার জমি নেই। এ তো গেল দুশ্রী চাচির বৃত্তান্ত, তার সঙ্গে নসরত কিস্সা। তিশ্রী চাচির ব্যাপার কি? জিজ্ঞেস করি, তারপরে এই চাচি এলো কোত্থেকে? এবার গাজী হাসে, বলে, ভাসতি ভাসতি, অর্থাৎ ভাসতে ভাসতে। সে আবার কেমন আগমন? জলে ভাসতে ভাসতে নাকি? তাহলে তো এই নোনাগাঙের কামট কুমিরে পেটে যেতে হতো। জিজ্ঞেস করি, সে কিরকম? গাজী বলে, বললাম না বাবু, তখন আকালের সময় পেটের জ্বালায় গাঁ ঘর ছেড়ি চলি যেতে লাগলো একদল, আর একদল আসতি লাগলো। সবাই তো আর শহরে যায় নাই, ধান চাল যত কেনা গায়ব হোক, চাষাবাদ চাইতো, খেতি পাবার আশায় এই বাদায়ও অনেক মানুষ খাটতি এসেছিল। সেই রকম এই মজুরানি দলের সঙ্গে আমাদের এই চাচি এসেছিল। আর বাবু কি বলবো বলেন, মন বড় ব্যাজ। চাচার তখন সেই ব্যামো, কথার খেই ধরতে পারি না। অবাক হয়ে জিজ্ঞাসা করি, কি ব্যামো? মনের বাবু, ওই যে সেই বলে না, অতর ঝুলকালিতে মাখামাখি মনের আয় না, মন একবার ঘষে মেজে দেখরা মন মনা। চাচার তখন সেই গোত্তর, আয়নায় ঝুলিকালি নিজিরে দেখতে পায় নাই, বউ চলি যাবার পর থেকেই বামো। না জোর জবরদস্তি করে নাই তো সেও ভালো বলি, কিন্তু দানা তোমার ঘরে চিড়িয়া যাবে কমনে, তুমি দানা ছড়ালেই চিড়িয়া আসবে। বলে গাজী যেন কেমন করে হাসে। অস্পষ্ট জ্যোৎস্নায় যেমন কুহেলি, তার থেকে বেশি রহস্য দেখি তার দাঁড়ি চাঁচা মুখে।
চাহনির রকম বুঝি না, কথার হদিশ ধরতে পারি না। গাজী তেমনি হাসতে হাসতে আবার আমাকেই সাক্ষী মানে। নাকি বলেন বাবু? বলি, কথাটা তো বুঝতেই পারলাম না। গাজী এবার আওয়াজ দিয়ে হাসে, বলেন, না বাবু, আপনি তো দেখি বড় সোজা, কুটকচালি বোঝেন না। চাচার ব্যামো ধরতে পারলেন না? না তো। গাজী এক মুহূর্ত আবার মুখের দিকে তাকিয়ে থেকে নিজেই উচ্চারণ করে, না তো। কি বলবো বলো দেখি আমার এই বাবুকে? বলে হঠাৎ ঝুঁকে আসে সামনের দিকে। এই তেপান্তরের ফিকে জ্যোৎস্নায় যেখানে কাক পক্ষীটি নেই, সেখানে সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, চিড়িয়া বুঝলেন না বাবু, মেয়ে মানুষ বুঝলেন। চাচার গোলায় তখন ধান, সবাই তার কাছে হাত পেতি আছে, মরদার কটা তখন গায়ে, সব আপন প্রাণ বাঁচা, পেটের জ্বালায় ঘর দৌড় ছেড়ি দৌড়। মেয়ে মানুষগুলো সব যেতে পারে নাই। ভুক্ত ভাবু খালি মরদের না, মেয়ে মানুষেরও সমান, না কি বলেন? তো চাচার তখন সেই দশা, যার মুর্শেদ হাফিজ হইছে। মুর্শেদ হলো বাবু বিশ্বাস, দেল, আমার দেলবাস। তা সে যদি চায় চক্ষি আন্ধার, আর কি থাকে বলেন? সে তখন নষ্ট হয়ে যায়। চাচাও নষ্ট হয়ে গেছিল। মেয়ে মানুষ এলি ধান দিত। এইবার বুঝলেন তো? তা ওইটি কি আর প্রাণের ঘা শুকোয়? এবার ধরতে পারি চাচার ব্যামোর ধরন। ক্ষুধার্ত ঝি বউদের ধান দিত মাহাতো, শোধ নেবার পদ্ধতি ছিল আলাদা। সে নিজে নষ্ট হয়েছিল, তাই অপরকে নষ্ট করত। অথচ যে মাহাতোকে দেখেছি তাতে একবারও মনে হয়নি আঙুরের সেই স্বামীটি ধান দিয়ে মেয়েদের ইজ্জত নিয়েছে। এ মানুষে সেই মানুষ আর নেই। গাজীর কথা আরো বুঝেছি তখন মাহাতোর প্রাণে ঘা, বিষাক্ত ঘা, দুশ্রী চাচির আঘাটায় বাওয়ার ঘা। সেই তার ব্যামো, শোধ নিতে চেয়েছিল নিরপরাধ মেরে। জিজ্ঞেস করি, সে ঘা শুকোলো কেমন করে? গাজী বলে, এই নয়া চাচিকে পেই। এই নয়া চাচির বয়স তখন কাঁচা, সবাই হাত বাড়াই, এই খায় তো সেই খায়। দু চার থাবা এদিক ওদিক থেকে পড়ে নাই তা বলা যাবে না। মাহাতো চাচাও তো থাবা দিতেই গেছিল, ব্যামো তো জবর। তারপর তারপর থাবা দিতে যেই চাচার হাত ভেঙে গেল। হাত ভেঙে গেল? গাজী হাহা করে হেসে ওঠে, বলে, ওই আর কি, সত্যি কি আর হাত ভাঙে? চাচা নিজেরে চিনতে পারে। এবার মনের দায়, চাচা যে কাঁচা খেকো দেবতা হয়ে উঠেছিল, সেই কাঁচা খেকো দেবতা নজর গেল আটকে। কাঁচা মেয়েটিকে দেখে বাতাস লাগলো উজানি। ব্যামো ছিল বটে, নজরটা হারায় নাই। পেথমে দিল থাকবার জায়গা, কাজ দিল ঘরের। তখন দেখে মেয়েটি ঘরের ছিঁড়ি ফিরাই দিয়েছে। সেই থেকে আর ছাড়াছাড়ি হয় নাই। সমাজে বাস করি, সমাজের মন কথা বলে। বিয়ে থা হয়ে গেল? গাজী আরো হাসে, বলে, আর কত বে করবে বাবু, দুবার তো করি ছিল, এবার বে না করি ঘর। তো দেখেন, বে করি যা হয় নাই, এবার তা হইছে। দুটিরে দেখলেন তো, বে করলি কি আর এর থেকে বেশি কিছু হয় বাবু? সে কথা মানতে হবে। আর একবার আমার চোখের সামনে মাহাতো আর আংড়ি ভেসে ওঠে। বিবাহের চেয়ে মানুষ বড়, মানুষের জীবন ধর্ম বড়। মানুষকে কি কেবল সাত পাকেই বাঁধা যায়? পুরোহিত আর মোল্লার মন্ত্রেই কি মানুষ মানুষের কাছে ধরা পড়ে? মরা কি আর মন্ত্রে জাগে? প্রাণের ধিকি ধিকি চাই। যেখানে প্রাণ আছে সেখানে সব আছে। তার চেয়ে বড় বলো, আংড়ি হলো আরোগ্যের ওষুধ। শাঁখের শব্দে বাজনা বাজিয়ে কপালে কুলোর ছোঁয়ায় আংড়ি স্বামী ঘর করতে আসেনি, প্রাণের দায়ে দিশেহারা হয়ে এসেছিল। একে বলে আগমন। আসলে তার অসহায় চোখের জলে ছিল মাহাতোর আদি ব্যাধি মন্ত্রৌষধি। একথা বলবো না আংড়িকে আশ্রয় দিয়ে মাহাতো মহৎ কাজ করেছিল, বরং উজান চালে বলি সে মরা থেকে বাঁচায় ফিরেছে। তার কিসের অহংকার? সে কৃতজ্ঞ হোক আঙুর লতার কাছে। আমরা সকলে কৃতজ্ঞ থাকি আঙুর লতার কাছে। যে মরতে যায় সে প্রাণ সঞ্চার করে না, যে বাঁচতে ছোটে জীবন কাঠি তার হাতে। সেই তো রব তোলে, সেই তো রব তোলে, প্রাণ দাও, প্রাণ দাও। মনে মনে না বলে পারি না, বাহ আংড়ি, জীবনে তোমার জয়। তোমার আবার পরিচয় কি? কিসের বা বিবাহ? তুমি চির আয়ুষ্মতী, চির সধবা। ঘর ছাড়া ক্ষুধার্ত মেয়েটার চোখে ছিল ঘরের শ্রী স্বপ্ন। হাত দিতেই সেই শ্রী ফুটে উঠেছিল। রুগ্নটা সঙ্গে সঙ্গে ওর বিস্বাদে স্বাদ পেয়ে সুস্থ হতে আরম্ভ করেছিল। এখন মনে হয় একবার ভোলাখালি না এলে পাপ হবে। চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পাই তাকে, কালো মুখে হাসির ছলক, যেন তাকেই বলি, একবার আসবো, আসবই। ইতিমধ্যে কখন যেন কোন পথে বাঁক নিয়েছি খেয়াল ছিল না। মনে মনে আনমনা গাজীর ছায়ায় ছায়ায় চলি, কিন্তু পথ বদল হয়েছে কখন ধ্যান ছিল না। দেখি গায়ে আগুনের রক্তাভা কাঁপে। সামনে লেলিহান শিখা মস্ত বড় কুণ্ডলি পাকিয়ে উঠেছে। আগুন জলে উঠোনের মাঝখানে, তার চারপাশে
ছোট ছোট চালাঘর, সেই আগুনের চারপাশে নানান বয়সের নরনারী, মানুষ নয় ছায়া যেন, দলে দলে গুচ্ছ গুচ্ছ আগুন ঘিরে নানান জটলা। কার কথা কে শোনে ঠাউর পাবে না। ঝগড়া করে না বিবাদ করে, বিচার বৈঠক করে না মজলিস করে, বোঝবার উপায় নেই। তার মধ্যেই শোনো কে যেন আবার বেসুরো গলায় গান করে, যে গানের ভাষা বোঝা দায়। কে একজন মোটা আর জড়ানো গলায় হাঁক দেয়, কে যায় হে। গাজী দাঁড়ায়, আমিও দাঁড়াই। গাজী হেসে বলে, কে যায় না যায় তা কি এখন চিনতে পারবে হে? কেনে চিনতে কেনে পারবো না হে? বলতে বলতে আধন্যাংটা খালি গায়ে এক বুড়ো টলতে টলতে উঠে আসে উঁচু রাস্তার ওপর। গেঁজে ওঠা রসের গন্ধ তার নিঃশ্বাসে, বোধহয় সারা গায়েই। রক্তবর্ণ চোখের নজর ঢুলু ঢুলু, নাকামালো খাবলা খাবলা গোফ দাড়ি সারা মুখে, তাতে একটি আমেজের হাসি। বলে, চিনতে পারবো না কেনে, তুই তো গাজী। বলতে বলতে নজর পড়ে আমার দিকে। কি মনে হয় কে জানে, হঠাৎ দুহাত কপালে ঠেকিয়ে কোমর ভেঙে নিচু হয়। বলে, ই দেখ, বাবুকে চিনতে পারি নাই। কবে এলি বাবু? গাজী আমার দিকে চেয়ে হাসে। বুঝতে পারি দ্রব্যগুণে এখন সকলেই তার চেনা, অবাক হবার কিছু নেই। গাজী বলে ওঠে, বাবুকে চিনো নাকি? মাথা ঝাঁকাতে গিয়ে লোকটার গোটা শরীরে এমন টাল খেয়ে যায়, ভাবি বুঝি গড়িয়ে পড়ে ঢালুতে, কিন্তু পড়ে না। বলে, কেনে চিনতে লারবো কেনে, ই তো আমাদিকের বাজারের মহাজন ঠাকুরের মশাইয়ের বিটা। এখন কি বলবে বলো, কোথা থেকে কোথা এলাম? এখন বলে মহাজন ঠাকুর মশাইয়ের বেটা। গাজী হাসতে হাসতে বলে, খুব বুঝতে পেরেছি, যাও এখন যা করছিলে তাই করোগা। আবার সেই মাথা ঝাঁকানি, যেন খ্যাপা মোষে ঢু মারতে আসে। বলে, কেনে? এই সিদিনে বাবুর বিয়া হলো, আমরা খেতে গেলাম নাই, এবারে কিন্তু খাওয়াতে হবে। যাক, নববিবাহিত পর্যন্ত পৌঁছতে পেরেছি, এখন সদ্য সদ্য খাওয়াবার দায় থেকে নিষ্কৃতি পেলেই বাঁচি। ইতিমধ্যে উঠোনের ভিত থেকে কে যেন কি বলে ওঠে। সে ভাষাটা হয়তো সাঁওতালি কিংবা অন্য কোনো আদিবাসী। এখন বুঝতে অসুবিধা নেই, এরা বাদা অঞ্চলের ভূমিহীন কৃষি মজুর আদিবাসী। হয়তো মাহাতোর মতো বংশ পরম্পরায় বাস নয়, তাই ভাষা বদলায়নি। বাংলা বলির চালটা তাদের সবখানেই একরকম। উঠোনের কথা শুনে বুড়ো তার নিজের ভাষায় ধমকে ওঠে। কি যেন বলে, বুঝতে পারি না। গাজীও যে পারে না তা বুঝতে পারি, তবে সে তাড়াতাড়ি বলে, আচ্ছা তা একদিন খাওয়ানো যাবে, এখন আমরা চলি। তা বললে তো হয় না, এখন পেটে আমার রস, মুখে আমার বুড়বুড়ি। আবার হাত জোর করে বলে, বেশ, তবে বাবুটা আজ আমাদের সাথে খেয়ে যাক। উঠোনে তখন কেবল জটলা নয়, কিসের একটা বাদানুবাদে যেন ঝগড়া লাগবার উপক্রম। গাজীও এবার ধমক দিয়ে বলে, অয় গো টঙ্ক, তোমারও কি মাথা খারাপ হলো? ঠাকুরমশাইয়ের ছেলে কি ওসব খায়? বলে সে আমাকে ইশারা দেয় তাকে অনুসরণ করতে। টঙ্কর তখন টনক নড়েছে, তাড়াতাড়ি জিভ বের করে কান মলে, বলে, ই দেখো গো, ছি ছি ছি। তার কথা শেষ হয় না, আমরা চলতে আরম্ভ করি। বিবাদের মধ্যেই আবার যেন কে হাঁক দেয়, অয় গাজী, একটা গান গেয়ে যা। কথা শেষ হয় না, তার আগেই এই কুহেলি জ্যোৎস্না নিশ্চুপ তেপান্তর এক তীব্র আর্তচিৎকারে যেন ফালা ফালা হয়ে যায়। গাজী বলে ওঠে, আহা মুর্শেদ, চলি আসেন বাবু। বলে সে কানে আঙুল দিয়ে এগিয়ে যায়। চকিতে একবার উঠোনের একপাশে আধমরা বরাহটা আমার নজরে পড়ে। এতক্ষণ একটুও টের পাওয়া যায়নি উঠোনের একপাশে 4 পা বাঁধা শেলহানা জীব একটা পড়ে আছে। সম্ভবত পশুটা ওর মরণের ঘোরে আর একবার জীবনের ডাক ডাকে। আমাকেও যেন একটা আচ্ছন্নতা ঘিরে ধরে। আমার বাস্তব থেকে হারিয়ে যাই, স্মরণ থাকে না কোথায় চলেছি, এলাম কোথা থেকে। নিশি পাওয়া ঘোরে যেন গাজীর পিছু পিছু চলতে থাকি, আর মনে হতে থাকে প্রতিটি বাঁকে বাঁকে কত বিচিত্রের খেলা। জীবনের কোনো কিছুরই একটার পর একটা সামঞ্জস্য করে কেউ সাজিয়ে রাখেনি, সকলেই অসামঞ্জস। যখন তুমি হাসি ঝলকার ডাগর চোখ সেই মুখখানি দেখো, তখনই তোমার চারপাশে ভিন্ন উৎসব, অন্য মানুষ। তোমার তৈরি বাস্তবের সঙ্গে আসলের কোনো মিল নেই। বাস্তব বড় স্বাধীন লীলা করে। চলতে চলতে এক সময় কানে আসে, বাবু। চেয়ে দেখি গাজী আর আমার আগে আগে নেই, সে আমার পাশে পাশে চলে। ভাবি সে হয়তো আদমরা পশুটার কথা বলবে। বলি, বলো। কিন্তু গাজী সেদিক দিয়ে যায় না, আমার দিকে চেয়ে বলে, বাবু রাগ করেন নাই তো? হঠাৎ এ আবার কোন বাঁকে ফেরে, এখন আবার রাগের প্রসঙ্গ আসে কোথা থেকে? বলি, রাগ করব কেন? গাজীর মুখে দেখি বিকালে সেই অপরাধীর হাসি। বলে, না বাবু, আমার ভুলির জন্যই আপনাকে আটকি পড়তি হলো আজ। ধন্য গাজী, এতক্ষণে এই অপরাধ ভঞ্জনের পালা। এতক্ষণ ধরে একবারও বুঝতে পারিনি ভুলের অপরাধ এখনো সে বয়ে বেড়াচ্ছে। হঠাৎ কি জবাব দেব বুঝতে পারি না। তার আগে নিজেকে জিজ্ঞেস করি, সেখানে তো রাগ বেজারের চিহ্ন দেখি না। গাজী ততক্ষণে আবার ধরেছে, আগে যদি জানতাম বাবু, তাহলে আপনাকে কষ্ট দিতাম না। তবে বাবু জানবেন, ভয়ের কিছু নাই, আমি সারা রাত আপনার দৌড়ে বসি থাকবো। ফিকে জ্যোৎস্নায় গাজীর মুখের দিকে তাকাই,
কেন যেন তার সেই মুখের দিকে তাকিয়ে আমার বুকটা টনটনিয়ে ওঠে, কথা বলতে পারি না। কেন এমন হয় আমি জানি না, কেবল এইটুকু মনে হয় আমার বুকে যেন কিসের এক মিলনের জোয়ার বইছে। সেই জোয়ারে আমার গলা বন্ধ হয়ে যায়। গাজী আবার ডাকে, বাবু। আমি নিজেকে একটু সামলে নিয়ে বলি, গাজী, রাগ করিনি, সবই আমার ভালো লাগছে। সত্যি বাবু? পারলে যেন ছোট ছেলেটার মতো কোমর দুলিয়ে নেচে দিত, তা না করে কেবল গুনগুনিয়ে দেয়, মন বুঝে দেখ মনে তোমার কার উদয়, নির্দয় নির্দয় এত বলো এবারে সদয়। এতটা আমার প্রার্থনা নয়। গাজী যেমন করে বলে তেমন করে শুনতে চাই না। তার আনন্দ বুঝি আর ভাবি, আজ এখানে এখন না হয় গাজীকে দায়ী করব, কিন্তু সেনা থেকেও যদি এমনি বিপাকে পড়তে হতো তাহলে কোথায় পেতাম গাজী? তার ভুল হয়েছে, সে কথা মেনেছি, আবার মানি আমি তাকেও পেয়েছি।